উনিশ শতকের বাংলা কাব্যের প্রথম দিকে একজন উল্লেখযোগ্য কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। উনিশ শতকের প্রথমার্ধের বিষয়বস্তু, রীতি ও আদর্শের বিচারে বাংলা কাব্যের প্রাচীন আদর্শ অনেকটাই এখন লুপ্তপ্রায়। আবার অন্যদিকে আধুনিক রুচির সূচনা তখনও পর্যন্ত হয়ে ওঠেনি। এই দুই কালের মধ্যবর্তী কবি ছিলেন ঈশ্বরগুপ্ত। তাঁর কবি মানসিকতায় যেমন প্রাচীন কাব্যাদর্শের কিছু ঝোঁক থেকে গিয়েছিল, তেমনি নতুন কাব্যাদর্শের অস্ফুট সূচনা লক্ষ্য করা যায়। মানসিকতার দিক থেকে তিনি মিশ্র মনের মানুষ ছিলেন। স্ত্রী শিক্ষা বা কয়েকটি সামাজিক সংস্কারে যেমন ছিলেন অনুদার, তেমনি রাজনৈতিক বা ধর্মীয় ব্যাপারে বিস্ময়কর উদারতার পরিচয় দিয়েছিলেন তিনি। তাই গুপ্তকবি একালে জন্মগ্রহণ করলেও পুরোপুরি আধুনিক নন, তিনি যুগসন্ধিক্ষণের কবি। হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয় এই যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরগুপ্ত সম্বন্ধে। ঈশ্বরগুপ্ত উনিশ শতকের একজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। বাংলা ভাষায় এবং বাংলা সাহিত্যে তখনও বঙ্কিমচন্দ্র কিংবা দীনবন্ধু মিত্রের আবির্ভাব ঘটেনি। এই ঈশ্বরচন্দ্র গুপ্তের হাত ধরে বা ঈশ্বরগুপ্তের হাত ধরে বঙ্কিম, দীনবন্ধু প্রমুখ বিভিন্ন কবি ব্যক্তিত্ব এবং সাহিত্য ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে। বঙ্কিমচন্দ্র এবং দীনবন্ধু তাকে গুরু বলে স্বীকার করেছিলেন। এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ঈশ্বরগুপ্ত সম্বন্ধে, তার জীবন এবং তার কর্ম সম্বন্ধে বিস্তারিত খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। উনিশ শতকের তৃতীয় দশক থেকে মধ্যভাগ পর্যন্ত তিনি অপ্রতিহতভাবে বাংলা কাব্যে বিরাজ করেছিলেন। অর্থাৎ ঈশ্বরগুপ্ত উনিশ শতকের তৃতীয় দশক থেকে মধ্যভাগ পর্যন্ত বাংলা কাব্যে এবং বাংলা সাহিত্যে অপ্রতিহত ছিলেন। তিনি ছিলেন একজন কবি এবং সাংবাদিক। এই সাংবাদিকতা তাঁর কাব্য রচনার ক্ষেত্রে অনেকটা প্রভাব ফেলেছিল। তাই জনরুচি এবং জনগণের চাহিদা অনুযায়ী সমসাময়িক উত্তেজনাকর ঘটনাগুলি তাঁর কবিতায় একটা অনেকটা অংশ জুড়ে আছে। বস্তুতপক্ষে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হিসেবে অনেক লেখা তিনি লিখেছিলেন। সেই লেখাগুলি যথার্থভাবে সাহিত্য বিচারে বিশেষ মূল্যবান না হতে পারে। আবার এমন অনেক কবিতাও লিখেছেন যা থেকে বুঝতে পারা যায় যে সময়, সুযোগ এবং যদি সুস্থির জীবনের সহযোগিতা তিনি পেতেন তাহলে তিনি বড় কবি হতে পারতেন। কাঁচরাপাড়ার এক দরিদ্র বৈদ্য বংশের সন্তান ঈশ্বরগুপ্ত শৈশবেই মাকে হারিয়েছিলেন এবং বিমাতার অত্যাচারে বালক বয়সেই তিনি কলকাতায় এসেছিলেন। কোনো বিধিবদ্ধ পড়াশোনা তার ছিল না, অর্থাৎ প্রথাগত পড়াশোনা তিনি করেননি। নিজের অধ্যাবসায় এবং প্রতিভার গুণে ধীরে ধীরে নগর কলকাতার জীবনে নিজের আসনটি তিনি করে নিয়েছিলেন। এই দরিদ্র তরুণ কবি মাত্র 29 বছর বয়সে সংবাদ প্রভাকরের মতো একটি বিখ্যাত পত্রিকা প্রকাশ করেছিলেন 1831 খ্রিস্টাব্দে, যেটি বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। তাঁর পরিচালনার গুণে এই সংবাদ প্রভাকর পত্রিকা একটি মাসিক পত্রিকা থেকে পাক্ষিক, সাপ্তাহিক এবং পরে দৈনিক পত্রিকা হিসাবে 1839 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়েছিল। কিন্তু শুধুমাত্র পত্রিকার সম্পাদক হিসেবেই তিনি বড় নন, তিনি আরও অনেক বড় কাজ করেছেন। আর সেই বড় কাজ হলো সংবাদ প্রভাকরকে কেন্দ্র করে তিনি একটি লেখক গোষ্ঠী তৈরি করেছিলেন যারা বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। তাঁর পত্রিকায় নিজেদের প্রথম জীবনের রচনা প্রকাশ করে হাত পাকিয়েছিলেন দীনবন্ধু মিত্র, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্রের মতো বিখ্যাত সাহিত্যিক। ঈশ্বরগুপ্তের কবি মানসিকতায় এক ধরনের দ্বন্দ্ব আমরা দেখতে পাই। তার মতো একজন অল্প শিক্ষিত ব্যক্তি যে প্রশংসনীয়ভাবে আধুনিক জীবনের বিভিন্ন কল্যাণকর দিকগুলিকে তুলে ধরেছিলেন তা আমাদের বিস্মিত করে। সত্যই তিনি বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের বিরুদ্ধে গিয়েছিলেন, কিংবা তিনি ইংরেজি মতে স্ত্রী শিক্ষার সমর্থক ছিলেন না, বা ইয়ং বেঙ্গল দলের যে উগ্রতা তাকেও তিনি প্রশ্রয় দেননি। সিপাহী বিদ্রোহের নেতাদের তিনি ব্যঙ্গবিদ্রুপ করেছিলেন, কিন্তু এতেই তার প্রগতি বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে তা আমরা বলতে পারি না। কারণ সেকালের বহু শিক্ষিত ব্যক্তি ঈশ্বরগুপ্তের মতো এইগুলিকে বা এই ঘটনাগুলিকে সমর্থন করেননি। আবার এটাও দেখা গেছে যে কলকাতার বিশ্ববিদ্যালয়ের সূচনা হলে বা কলকাতায় বিশ্ববিদ্যালয়ের সূচনার প্রস্তাব গৃহীত হলে তিনি আনন্দে তাকে সমর্থন করেছিলেন এবং সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে একাধিক বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়া উচিত এই বলে তিনি প্রবন্ধও লিখেছিলেন। কারিগরি বিদ্যা শিক্ষার জন্য কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠার কথা তিনি বলেছিলেন। তিনি স্ত্রী শিক্ষা বিরোধী ছিলেন না, বরং বাংলার পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য পরিবারের শিক্ষিত মায়ের প্রয়োজন এই কথা তিনি বলেছিলেন। বেথুন সাহেবের অনুরোধে স্ত্রী শিক্ষা প্রসারের জন্য তিনি পাঠ্যপুস্তক লিখেছিলেন
তিনি ইংরেজ সরকারের যে দমন নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধে শিখদের দেশপ্রেমের জয়গান তিনি গেয়েছিলেন। এইগুলি সবই তার মানসিকতাকে চিনিয়ে দেয়, অর্থাৎ তার চরিত্রে এবং তার রচনায় স্পষ্টতই একটি বৈপরীত্য দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে তিনি সংস্কারকে মানতে পারেননি, আবার অনেক ক্ষেত্রে তিনি সংস্কারকে মেনে সমাজের অগ্রগতির কথা বলেছিলেন। তিনিই প্রথম তাঁর কবিতায় বাঙালিকে স্বদেশ প্রেমের দীক্ষা দিয়েছিলেন। দেশের মানুষ এবং ভাষাকে তিনি বর্ণনা করেছিলেন। দেশের উৎসব, দেশের পার্বণ, খাদ্য, পূজা, আচার আচরণ এই সব কিছু নিয়ে তিনি কবিতা লিখেছেন। বাঙালির প্রিয় তোপসে মাছ, পিঠা, দোল, দুর্গোৎসব, শ্রীপঞ্চমী, টুসু, ভাদু তাঁর কবিতায় পরম মমতায় স্থান পেয়েছে। তিনি বাঙালিকে যেন মনে করিয়ে দিতে চেয়েছেন কি সম্পদ তার আছে। অনেক কবিতা লিখেছেন তিনি, সেগুলিকে আমরা মোটামুটি 6 ভাগে ভাগ করতে পারি: প্রকৃতি বিষয়ক, ঈশ্বর বিষয়ক, নীতিতত্ত্ব বিষয়ক, স্বদেশ প্রেম বিষয়ক, নারী প্রেম বিষয়ক এবং সমসাময়িক ঘটনা বিষয়ক। জীবনে কোনো ক্ষেত্রেই তিনি নারীর স্নেহ বা সাহচর্য পাননি, আর সে কারণে তার নারী প্রেম বিষয়ক কবিতাগুলি কৃত্রিম এবং গতানুগতিক হয়েছে। মহর্ষি দেবেন্দ্রনাথের প্রভাবে আসার পর তার ঈশ্বর বিষয়ক কবিতায় আন্তরিকতা এসেছে, তবে তাঁর স্বদেশ প্রেমের কবিতাগুলি হয়েছে খুবই আন্তরিক। মাতৃভাষা, স্বদেশ, ভারত সন্তানের প্রতি ভারতের অবস্থা ইত্যাদি কবিতায় তিনি প্রথম পরাধীনতার গ্লানি এবং ভারতবর্ষের উজ্জ্বল চিত্র এঁকেছিলেন। সেকালে সাধারণ শিক্ষিত বাঙালি, যেখানে দেশ সম্পর্কে কোনো চেতনা ছিল না, বরং ইংরেজদের আগমনকে তারা স্বাগত জানিয়েছিলেন, সেখানে গুপ্ত কবির এই স্বদেশ প্রেমমূলক কবিতাগুলি এক স্বতন্ত্র সৃষ্টি। তিনি বিদেশের ঠাকুরের চেয়ে স্বদেশের কুকুরকে বেশি সম্মান দিতে চেয়েছিলেন। তার খ্যাতি মূলত সমসাময়িক সমাজ এবং পটভূমিকা রচিত ব্যঙ্গ বিদ্রুপমূলক কবিতাগুলিতে। যেমন ইংরেজি মতে স্ত্রী শিক্ষাকে তিনি বিদ্রুপ করে লিখেছিলেন, যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যবে, তখন এবি শিখে বিবি সেজে বিলেতি বল কবেই কবে। এখানে স্ত্রী শিক্ষার প্রতি ব্যঙ্গ এবং বিদ্রুপ রয়েছে। কিংবা ইয়ং বেঙ্গলের ছেলেদেরকে ব্যঙ্গ করে তিনি লিখেছিলেন, সোনার বাঙাল করে কাঙাল ইয়ং বাঙাল যত জনা, সদা কর্তৃপক্ষের কাছে গিয়ে কানে লাগায় ফোঁস ফোঁস না। জীবনের যে লঘু দিক, সেই দিকগুলি নিয়ে লেখা তার কবিতাগুলি তীক্ষ্ণতা লাভ করেছে। তাঁর লেখা বহু ছত্র এখন প্রবাদ হয়ে উঠেছে। যেমন দেখো, বিবি যান চলে যান লবে যান করে, কিংবা এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা। এই যে লাইনগুলো, এখন এগুলো প্রবাদ, আমাদের মুখে মুখে ফেরে এই লাইনগুলো। ঈশ্বরগুপ্তের মনের ঝোঁক ছিল লোকসঙ্গীতের উপর, বিশেষ করে গ্রাম্য ছড়া এবং সেই ছড়ার ছন্দের উপর। তিনি চমৎকার বাউল গানের প্যারোডি লিখেছিলেন। তিনি লিখেছিলেন, দিন দুপুরে চাঁদ উঠেছে রাত পোহানো ভার, হলো পূর্ণিমাতে অমাবস্যা 13 প্রহর অন্ধকার। ঈশ্বরগুপ্ত ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। নাস্তিকতার উপর তার বড় আক্রোশ ছিল। নিগুণ ঈশ্বর কবিতায় তার ঈশ্বর নির্ভরতার সরল প্রকাশ ঘটেছে। সেই কবিতায় তিনি লিখেছেন, আছি গুপ্ত পরিশেষে গুপ্ত হব হবে, বলো দেখি সে সময়ে গুপ্ত কোথা রবে। এখানে স্পষ্টতই আলংকারিক বৈচিত্র্য তৈরি করেছেন এবং ঈশ্বরের প্রতি তার আনুগত্য প্রকাশ পেয়েছে। সব ভরপুর আর সব ফাঁক হ্যায়, এই দুটি কবিতায় তিনি জীবনের প্রিয় এবং শ্রেয় যাচাই করেছেন, অনেকটা যেন রামমোহন রায়ের আদর্শে। সংসার সুখ মিথ্যা নয়, ইন্দ্রিয়ে ভোগ মায়া নয়। প্রথম কবিতায় অর্থাৎ সব ভরপুর কবিতায় শুষ্ক বৈরাগ্য প্রবণতাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, আশাই অতুল্য ভোগ কর্মলয় যশযোগ, এ তো নহে পাপ রোগ আরাধ্য সাধুর। কিংবা তত্ত্ব কবিতায় তিনি সমাজ এবং সংসারের কপটতা, ধর্মে দলাদলি এসব বর্ণনা করেছেন এবং তিনি ক্লান্তি অনুভব করেছেন। কবি তাদের উদ্দেশ্যে বলেছেন, কুল মান জাতি ধর্ম নাহি যেন কোনো কর্ম, নাহি থাকো দলাদলি ঘটে। স্বদেশপ্রেমের কবিতা ঈশ্বরগুপ্তের পূর্বে ভারতভূমিকে এভাবে কেউ আর বর্ণনা করেননি। ভারতভূমির প্রতি আনুগত্য এভাবে কেউ আর তার পূর্বে দেখাননি। তিনি লিখেছিলেন, জননী ভারতভূমি আর কেন থাকো তুমি, ধর্মরূপ ভূষাহীন হয়ে তোমার কুমার যত সকলেই জ্ঞান হতো, মিছে কেন মরভার বয়ে। মাইকেল এবং ঈশ্বরগুপ্ত দুজনে যেন দুই মেরুর দুই প্রান্তের অধিবাসী। তবু তাকে সম্বোধন করে বা ঈশ্বরগুপ্তকে সম্বোধন করে মধুসূদন দত্ত
চতুর্দশপদী কবিতায় লিখেছেন, আছিলে রাখাল রাজ কাব্য ব্রজধামে জীবে তুমি, নানা খেলা খেলিলা হরষে, যমুনা হয়েছে পার, তেই গোপগ্রামে, সবে কি ভুলিল তোমা। তার সম্বন্ধে বঙ্কিমচন্দ্রের যে মূল্যবান মন্তব্য সেটি খুবই যথার্থ এবং সেটি আমি এখানে উল্লেখ করছি। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, যাহা আছে ঈশ্বরগুপ্ত তাহার কবি, তিনি এই বাংলা সমাজের কবি, তিনি বাংলা গ্রাম এবং বাংলাদেশের কবি। ঈশ্বরগুপ্ত রিয়ালিস্ট এবং ঈশ্বরগুপ্ত স্যাটায়ারিস্ট, অর্থাৎ ঈশ্বরগুপ্ত বাস্তবতার কবি, ঈশ্বরগুপ্ত ব্যঙ্গ বিদ্রূপের কবি। তো স্টুডেন্টস, এই ছিল ঈশ্বরগুপ্ত সম্বন্ধে আমার রিভিউ। ঈশ্বরগুপ্ত বাংলা সাহিত্য এবং বাংলা সমাজের কোন দিকটাকে তুলে এনেছেন, বাংলা সাহিত্য এবং বাংলা সমাজের কোন উপকার সাধন করতে চেয়েছিলেন, তার মনোভাব কেমন ছিল, এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করলাম। ঈশ্বরগুপ্ত সম্বন্ধে যে কোনো প্রশ্ন তোমাদের থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টের উত্তর নিশ্চয়ই দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।